আদর্শ হিন্দু হোটেল, ইস্ট বেঙ্গল স্কুল অফ এক্সিলেন্স। আদর্শ হিন্দু হোটেল ইন ইস্ট বেঙ্গল স্কুল অফ এক্সিলেন্স আমি মূলত ইস্টবেঙ্গলের যেটা নতুন একটা যে প্রয়াস করছে, একটা যে প্রজেক্ট করেছে বা প্রোগ্রাম যাই বলুন না কেন, সেটা একটু আলোচনা করব। তো এই বিষয়ে আমি পূর্বে আলোচনা করেছিলাম যে প্লেয়ার ডেভেলপমেন্ট নিয়ে, যে পিরামিড স্ট্রাকচার, ফার্মিং নিয়ে। তো তখন মানে বিক্ষিপ্ত বিভিন্ন আলোচনা করেছিলাম। তো তারপর আমি ভাবতে পারিনি যে ইস্টবেঙ্গল ওই ধাঁচে কিছু একটা করবে। এমন নয় যে ইস্টবেঙ্গল আমার কথা শুনে করেছে। আমি যেটা বলেছি সেটা খুব যে কোনো সাধারণ মানুষ যদি একটা সঠিকভাবে ভাবতে চায়, একটা যে নিষ্ঠা সহ, তো এটা ছাড়া কিন্তু উপায় নেই। তো আমি ব্যাপারটা নিয়ে আরও একটু বিশদে আলোচনা করব, খুব বেশি গভীরে না গিয়েও। কেননা কিছু ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু যদি ঠিকঠাক করে কনসিডার না করা হয়, তাহলে সেই প্রজেক্টটা ব্যর্থ হবে। ইস্টবেঙ্গলের সেই স্কুল অফ সেন্টার প্রজেক্টটা ব্যর্থ হবে। তবুও এই আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি দেখি আজকাল বহুদিন ধরে দেখছি অনেক ভারতীয় ফুটবল ফ্যান ভীষণ হতাশ, যে তারা ভাবছে কবে ভারতকে কি কোনোদিনও বিশ্বকাপে দেখতে পাবো আমরা। না, আপনি পাবেন, আপনি জীবদ্দশাতে আশা করি পাবেন, কিন্তু তার জন্য আপনাকে কিন্তু সঠিক পরিকল্পনা দরকার। আপনি যদি ঠিকঠাক করে প্ল্যানিং করেন, তাহলে কিন্তু একটা না একটা দিন আপনি ঠিক পৌঁছে যাবেন বিশ্বকাপে দৌড়ে। এবার বিশ্বকাপে দৌড়ে যাওয়া কি, ধরুন আপনাকে এশিয়ার প্রথম 6-7টা দেশের মধ্যে আসতে হবে, বা প্রাথমিকভাবে প্রথম 10টা দেশের মধ্যে। তারপর আপনি কোনো একটা সময় বিশ্বকাপে ঢুকে পড়বেন কি পড়বেন না, সেটা অন্য ব্যাপার, কিন্তু প্রাথমিক আপনার লক্ষ্য হওয়া উচিত যে প্রথম 10-এ কী করে যাব। এবার আসা যাক যে আমরা কোথায় কোথায় ভুলগুলো করেছি, সেটা আপনার খুব জানা খুব দরকার। আমরা যেটা করেছি, আমরা বিদেশকে অনুকরণ করার চেষ্টা করেছি একদম না বুঝে, যে বিদেশে একাডেমি আছে এবং সেই ভুলে কিন্তু সবাই আছে, শুধু যে সাধারণ ফ্যান নয়, আপনার বড় বড় কর্মকর্তা, ক্লাব থেকে শুরু করে কর্পোরেট, সবাই ভুলটা করেছে ভারতীয়রা। আপনারা যেটা করেছেন আপনারা দেখেছেন লামাসিয়া আছে, তারা আমরা একটা লামাসিয়া করে দিই। আপনারা দেখেছেন এর একটা একাডেমি আছে, করে দিই। কিন্তু আপনারা যেটা দেখেননি, যেটা টাইটানিক করেছিল, আপনারা শুধু একটা পিক অফ দ্য আইসবার্গ দেখেছিলেন, আপনারা নিচটা দেখেননি। আপনি এই যে স্পেনের ফুটবল কিন্তু লামাসিয়া চালায় না। স্পেনের একটা ফুটবলের একটা ইকোসিস্টেম আছে, যেখান থেকে প্লেয়ার উঠে আসে, শুধু লামাসিয়া থেকে আসে না, বা শুধু রিয়েল মাদ্রিড একাডেমি থেকে আসে না। ওখানে একটা কোনায় কোনায় কিন্তু ফুটবল তৈরির কারখানা আছে, আপনারা সেটা দেখেননি। যে চন্দননগরের এই ছোট ছোট কুটির শিল্পটা আপনারা দেখেননি। আপনারা শুধু লামাসিয়াটা আপনাদের নজরে পড়েছে, আপনারা ভাবলেন আমরা একটা লামাসিয়া করে দিই। এই ভুল শুধু আপনারা না, রুসি মোদিও করেছিলেন যখন টাটা ফুটবল একাডেমিটা তৈরি করেছিলেন। উনি ভেবেছিলেন একটা একাডেমি তৈরি করে ভারতকে এশিয়া নিয়ে যাবেন, পারেননি। কিন্তু টাটা ফুটবল একাডেমি থেকে প্রচুর প্লেয়ার বেরিয়েছে যারা ভারতীয় ন্যাশনাল টিমের হয়ে খেলেছে, কিন্তু তারা কখনোই ভারতকে কিন্তু ওই এশিয়ার নিয়ে যেতে পারেনি। সুতরাং আপনি একা ভুল করেছেন তা ভাববেন না। রুসি মোদির মতো, তার পরবর্তীকালে জে ইরানি যারা ছিলেন, যারা চালিয়েছেন, মোটামুটি রুসি মোদি আর জে ইরানি, যারা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন টাটা স্টিলের, তখন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বলা হতো, এরা একই ভুল করেছে। সুতরাং আপনি নিজেকে দোষ দেবেন না যে আপনি বোঝেননি, এরাও তো বোঝেনি। তো দেখুন, আদর্শ হিন্দু হোটেল কেন বললাম, আপনারা যদি না পড়ে থাকেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটা পড়ে নেবেন, অনেক কিছু জানতে পারবেন। গল্পটা হচ্ছে একজন বামুন ঠাকুর, বাঙালি বামুন ঠাকুর, উনি একটা হোটেল চালান, একটা হিন্দু হোটেল। হিন্দু হোটেল নিরামিষ নয়, আপনারা অনেকে ভুল, হিন্দু হোটেল আমিষ, হিন্দু হোটেল। কিন্তু বইটাতে অবশ্যই অনেক ব্যাপার তো আছে, মানুষের সঙ্গে পারস্পরিক সম্পর্কও আছে। কিন্তু আপনি জানতে পারবেন যে একটা ছোট্ট হিন্দু হোটেল কী করে চালাতো, নিজের হাতে সমস্ত কেনাকাটি করতো, যাতে কন্ট্রোল থাকে, একটা প্রসেসের উপর একটা কন্ট্রোল থাকে, যে সবজি, মাছ, মাংস যেগুলো কেনা হচ্ছে, যেগুলো রান্না করা হবে, সেগুলো যাতে ঠিকঠাক কোয়ালিটির থাকে। এবার আপনারা দেখবেন, আমি এই যেগুলো বলছি প্রত্যেকটা প্রাসঙ্গিক ফুটবলের সাথে, নয়তো এই উদাহরণগুলো দিতাম না। আপনারা দেখবেন যে ব্যারাকপুরে দুটো বড় বড় বিরিয়ানির দোকান আছে,
এক হচ্ছে আপনার দাদা বৌদি আর এক হচ্ছে ডিবাপি। এবার ডিবাপির সেলিং পয়েন্ট কি, মানে যারা বেশি ডিবাপিকে পছন্দ করে তারা বলে যে ডিবাপি যে যে মালিক তাদের মাংসের সাপ্লাই আছে, মাংসের ব্যবসা আছে, এবং মাংসটা ওরা ভালো চেনে। মানে যে মাংস, যে একটা বড় মাংস দেওয়া হয় যে কলকাতার বিরিয়ানি, সেই মাংসটার ওপর একটা টোটাল কন্ট্রোল আছে একটা ডিবাপির, এইটা তাদের সেলিং পয়েন্ট। তো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কিন্তু এই যে কন্ট্রোল, যে র মেটেরিয়ালটা আপনি দিচ্ছেন তার উপর একটা কন্ট্রোল চাই। এবার আপনারা দেখুন এই যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল যেটা করছে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 টিমের জন্য, ফুটবল বাঁচার জন্য গোটা বাংলা জুড়ে তারা ট্রায়াল ক্যাম্প করছে, খুব ভালো কথা। কিন্তু না, কি বলবো, মানে এইটা করে একটা সাময়িক একটা সমাধান হবে। মানে ইস্টবেঙ্গল টিম অনূর্ধ্ব 14, 16, 18-তে হয়তো ভালো খেলবে, কিন্তু সেখান থেকে আপনি এমন কোনো প্লেয়ার পাবেন না যারা আপনাকে কিন্তু এশিয়া মানে নিয়ে যাবে। এটা হচ্ছে মানে সাময়িক একটা স্বস্তি। মানে গত বছর আমরা দেখেছিলাম অনূর্ধ্ব 17 আর অনূর্ধ্ব 17 টিম খেলেছিল, এরা খুব বাজে খেলেছিল অনূর্ধ্ব 17 টিমটা। তো তাও অনেক অভিযোগ দেখেছিলাম বাজারে যে ঠিকঠাক করে স্কাউটিং করা হয়নি। তাই এবছর স্কাউটিং করছে, খুব পরিশ্রম করেই এরা করছে। তো স্কাউটিং করে আপনার প্রাপ্তিটা কি ঘটতে পারে, স্কাউটিং করে আপনি কিছু প্লেয়ার তৈরি করতে পারেন যারা কিন্তু ওই ইস্টবেঙ্গল হয়তো আগামী দিনে ভালো খেলবে, ইস্টবেঙ্গল আইএসএলে ভালো খেলবে, কিন্তু তারা কিন্তু ভারতীয় ফুটবলকে ওই সেই জায়গায় নিয়ে যেতে পারবে না, যার জন্য আপনাদের আক্ষেপ। সেইটা করতে কেন কেন পারবে না, সেটা খুব সহজ কথা। দেখুন আপনি কি করছেন এখানে, আপনি যেটা করছেন হচ্ছে আপনি শিকারের মতন করছেন। আপনি পুকুরে জাল ফেলছেন, মানে কি মাছ উঠবে আপনি জানেন না। আপনি ধরুন একটা ট্রায়াল করলো, এই যে না আগের দিন বোধহয় মেটালিতে 2 দিন ট্রায়াল করলো, জলপাইগুড়িতে। এবার আপনি ট্রায়াল করা মানে আপনাকে একটা তো মানে সেখানকার স্থানীয় যারা যেমন আয়োজক তাদের সাথে একটা সম্পর্কের ব্যাপার আছে, ন্যূনতম একটা প্লেয়ারকে আপনি নিতেই হবে। আমি জানি না কজনকে নিয়েছে, কিন্তু এখানে আপনার নেওয়ার বিচারটা হচ্ছে মানে বাকিদের থেকে ভালো, মোটামুটি আমার মতন মনের চাহিদা মতন হয়ে গেলেই চলবে। কিন্তু আপনি কিন্তু এমন কোনো প্রতিভাকে পাবেন না চট করে, যে কিন্তু ওই যে বললাম আপনাকে ওই বিশ্বকাপের কাছাকাছি নিয়ে যাবে। কেন পাবেন না, তার কারণ এই প্লেয়ার আজকের দিনে কিন্তু ওইভাবে তৈরি হয় না। মানে কাউকে তো তৈরি করতে হবে, কে তৈরি করবে আপনার জন্য? কেউ তৈরি করার জন্য বসে নেই। আপনার কেউ কেউ হয়তো তৈরি করছে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক, আপনি সেখান থেকে সৎভাবে খোঁজাখুঁজি করলে সেইগুলোই পেতে পারেন বড়জোর। আপনি সেখানে এমন কিছু পাবেন না, বা হয়তো 1-2 জন পেলেন, 1-2 জন নিয়ে তো আপনি আর বিশ্বকাপ যেতে পারবেন না। আপনাকে তো একটা একটা 20 জনের একটা স্কোয়াড বানাতে হবে যাতে বিশ্বকাপ মানের প্লেয়ার থাকে। তো সেইটা কিন্তু সম্ভব নয় এইভাবে। তো আমি এই ব্যাপারে মানে না করছি না, এটা বেটার দেন নাথিং। মানে বিগত কয়েক বছর সেইভাবে এরা স্কাউটিং ট্রায়ালটাও ঠিকঠাক করে করেনি, তার জন্য ইস্টবেঙ্গল কিন্তু বাকি আশপাশের দলগুলোর থেকে বাজে ফলাফল করেছে। তো আপনাকে যদি আশপাশের টিমের সমকক্ষ বা তাদের থেকে বেটার কিছু পারফর্ম করতে হয়, তাহলে আপনাকে স্কাউটিং ট্রায়ালটা করতেই হবে। কিন্তু স্কাউটিং ট্রায়াল করে আপনি কিন্তু ইস্টবেঙ্গলকে বা ভারতীয় ফুটবলকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে পারবেন না। তো সেইটা করতে গেলে যেটা করতে হবে, আপনার ওই প্রসেসটার ওপর কন্ট্রোল করতে হবে। মানে আগে মানুষ যখন সভ্য হয়, প্রথমে ওই প্রস্তর যুগ পেরিয়ে, স্টোন এজ পেরিয়ে, স্টোন এজের সময় মানুষ কী করতো, মানুষ ঘুরে বেড়াতো, শিকার করতো। আমি আগে আলোচনাও করেছি, এটা কিছুটা রিপিট হবে। মানুষ শিকার করতো, ফলমূল শিকার করতো। এখানে এবার বউ বাড়িতে রয়েছে, বউ জানে না যে আজকে রাত্রে কী হবে, হয়তো রাত্রে না খেয়ে শুয়ে থাকবে, নাকি একটা শুয়োর নিয়ে আসবে স্বামী, না একটা বড় মাছ ধরে আনবে, কেউ কিছু জানে না, বা নাকি এক গাদা শাকসবজি নিয়ে এলো, এগুলো খেয়ে সেদ্ধ করে শুয়ে পড়লো। মানে টোটাল পুরোপুরি অনিশ্চয়তা, ওই দিন আনি দিন খাই। এবার কী আনি তাও জানি না, মানে দিনে আপনি যে আনবেন কী আনবেন আপনি তাও জানেন না। তো এখন এই যে স্কাউটিং করছেন বা ট্রায়াল, এটা ওরকমই। আপনি কী স্কাউট করছেন, কাকে পাচ্ছেন, তার উপর আপনার কোনো কন্ট্রোল নেই। এই কন্ট্রোলটা আনতে গেলে আপনাকে যেটা করতে হবে হচ্ছে, একদম জবে থেকে একটা ছেলে, একটা অল্প বয়সী ছেলে, সে 8 বছর বা 6 বছর, সে জবে থেকে বলটা পায়ে দিচ্ছে, তবে থেকে কিন্তু তাকে একটা কোর্সের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে, একটা এডুকেশন সিস্টেমের মধ্যে, ফুটবল এডুকেশন সিস্টেমের মধ্যে তবে থেকে আপনাকে নিয়ে আসতে হবে। তো ধরলাম একটা 6 বছরের ছেলেকে আপনি ধরলেন, তো মোটামুটি আমি ধরলাম 14 বছর কি 15 বছরে একটা আপনাকে একটা টার্গেট রাখতে হবে। মানে দেখুন, আপনারা তো দেখেছেন
অনেকে হতাশ হয়ে হয়ে মারাও গেছেন আপনারা, অনেকে ইস্টবেঙ্গল সমর্থক, ভারতীয় সমর্থক, কবে ভারত বিশ্বকাপ খেলবে ভাবতে হতে মারাও গেছেন। আগামী দিনে অনেকেই মারা যাব আমরা, অনেকেই আপনারা অনেকেই মারা যাবেন, আমরাও মারা যাব হয়তো, কিন্তু আপনি যদি একটা সুপরিকল্পনা নিয়ে এগোন তাহলে হয়তো অনেকেই এখনও আমরা যারা বেঁচে আছি তারা কিন্তু দেখে যেতে পারবো ভারতকে বিশ্বকাপে। ওই বললাম, আপনি 6 বছরের একটা সন্তান, একটা শিশুকে যদি ধরেন, মোটামুটি 15 বছর একটা প্রোগ্রাম যদি করেন, সঠিক প্রোগ্রাম, তাহলে আপনি কিন্তু একটা প্রত্যাশা করতেই পারেন যে ঠিক আছে, মানে আমি প্রথম 6-7 এশিয়ার দেশের মধ্যে চলে যাব। তারপর ধরুন আপনার ভাগ্য, যদি ঠিকঠাক করে করতে পারেন তখন হয়তো আপনি বিশ্বকাপের কাছে গেলেন, কি জাস্ট কোয়ালিফাই করলেন না, এরকম একটা ব্যাপার করতে করতে 1 বছর কোনো একবার আপনি কোয়ালিফাই করবেন। কিন্তু তা যদি না হয় তাহলে আগামী আজ থেকে 50 বছর বাদেও যে শিশু জন্মাবে সেই শিশু পৃথিবী থেকে চলে যাবে, ভারতের আর বিশ্বকাপ খেলা হবে না। তো যেটা করণীয় সেটা হচ্ছে যে এই যেটা বলছিলাম যে ইস্টবেঙ্গল যেটা করেছে, যে স্কুল সেন্টার অফ এক্সেলেন্স যেটা করেছে, বিভিন্ন স্কুলকে নেটওয়ার্কে নিয়ে আসছে, তো সেখানে ইস্টবেঙ্গল একটা সিলেবাস করবে, যেটা নিয়ে আগে বলেছি করবে, খুব ভালো কথা। এবং ইস্টবেঙ্গল বলছে কোচ তাদের দেবে বা সাপোর্ট করবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি কাকে কোচিংয়ের দায়িত্ব দিচ্ছেন। প্রথমে আমাদের জানতে হবে যে এই যেসব লাইসেন্সগুলো দেয়, এ লাইসেন্স, বি লাইসেন্স, সি লাইসেন্স, এগুলো হচ্ছে ওই হাতির দাঁতের মতন, এখানে এমন কিছু শেখানো হয় না যাতে করে আপনি প্লেয়ার তৈরি করতে পারবেন। ওগুলো থাকে, মানে ওই রবীন্দ্র ভারতীতে দেখবেন অনেক, ওখান থেকে অনেক মেয়ে গান টান নিয়ে মাস্টার্স পিএইচডি করে, এক ফোঁটা গান গাইতে পারেন। আপনি একটা সাধারণ গান গাইতে দেবেন, এই চাইনা মাগো রাজা যেটা মিউজিক শুনছেন, পারবে না, একটা লাইনও গাইতে পারবে না, বলবে গলায় ব্যথা আছে, এই আছে সেই আছে, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, অনেক কিছু বলে যাবে। তো এই যে সার্টিফিকেটগুলো, এইগুলো দেখে, এগুলো হয়তো দরকার, আজকের দিনে দরকার, অস্বীকার করতে পারবেন না, না থাকলে আপনাকে অনেক লাইসেন্সিংয়ের ব্যাপার আছে, কিন্তু এর ভিত্তিতে কিন্তু আপনাকে নির্ধারণ করলে চলবে না যে কে কাকে দিয়ে কোচিংটা করাবেন। আপনাকে কিন্তু কোচগুলো তৈরি করতে হবে, দরকার হলে এখানে আপনাকে বিদেশের সাহায্য নিতে হবে, যে বিদেশ থেকে ভালো করে যারা অভিজ্ঞ, যারা ইউথ ডেভেলপমেন্টে কাজ করেছে তাদের এনে আপনাকে কিন্তু আপনার যে স্থানীয় যে কোচরা রয়েছে তাদের তৈরি করতে হবে, নয়তো পুরো প্রজেক্টে বৃথাই যাবে মানে। আর এটা ছাড়াও যেটা করতে হবে, যে বলেছি যে পিরামিডের মতো স্ট্রাকচার, আপনাকে একটা হিউজ ভলিউম রাখতে হবে। দেখুন এই মুহূর্তে আমি দেখছিলাম ওই শিশির সরকার ছেলেটা অনূর্ধ্ব 15 টিমে ভালো খেলছে, কিন্তু আমরা তো জানি না ভবিষ্যতে সে ফুটবলার হবে কি না। আপনি কাউকে জোর করতে পারেন না। দেখুন একটা ছোট্ট একটা শিশু 6 বছর, তাকে আপনি ফুটবলটা শেখালেন, কিন্তু সে যে ভবিষ্যতে ফুটবলারই হবে এইটা আপনি কিন্তু করতে পারেন না, তাহলে একটা দাসত্ব প্রথা হয়ে যায়। কেননা তারা তো অন্য কিছু ভালো লাগতে পারে, সে তো পরবর্তীকালে ক্রিকেট খেললো, বা তার মনে হলো না আমি লয়ার হব, কি আমি উকিল হব, সরি লয়ার উকিল, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি বিজনেসে যাবো, আমি আইটি প্রফেশনাল হব, বা আমি গায়ক হব, আমি অভিনেতা হব। সুতরাং কেউ ছোটোবেলায় 6 বছরে ফুটবল খেলা শুরু করেছে মানে সে 21-এ গিয়েও ফুটবল খেলবে, আপনার ইস্ট বেঙ্গলের খেলবে, ভারতের হয়ে খেলবে, এইগুলো না প্রত্যাশা করা ঠিক নয়। আর যেটা করতে হবে, ছোটোবেলা থেকেই লেখাপড়াটা ভালো করে শেখাতে হবে, পড়াশোনাটা মানে সাধারণ পড়াশোনা, একটা তো হচ্ছে ফুটবলিং এডুকেশন, আর একটা হচ্ছে রেগুলার এডুকেশন। কেননা দেখুন আমাদের দেশে এই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দেখুন ইউরোপের বেশিরভাগ দেশে কিন্তু একটা সোশ্যাল সিকিউরিটি আছে, মানে আপনি জীবনে কিছুই হতে পারলে না তবুও এই যে কোথাও একটা সুপারস্টোরে চাকরি পাবেন, কিছু হেলথ স্কিম রয়েছে সরকারি, কিছু হাউজিং স্কিম রয়েছে, মোটামুটি একটা মানে আপনি পথে এসে বসবেন না বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের দেশে তো সেগুলো এই মুহূর্তে নেই, 2025-এ দাঁড়িয়ে নেই। তাই যারা ফুটবল খেলছে তাদের কিন্তু যে স্বাভাবিক পড়াশোনা তার উপর যথেষ্ট নজর দেওয়া দরকার। আর বাকি জিনিসগুলো তো ইজমাল ঠিকঠাকই ভেবেছে, যে সিলেবাস এবং পিরিয়ডিক ইভ্যালুয়েশন যেরকম আপনাদের স্বাভাবিক স্কুল জীবনে হয়, এইটাই বোঝার চেষ্টা করুন যে যেই সমস্যাটার যে সমাধান কিন্তু আমাদের বাস্তব জীবনেই আছে। যে সাপ্লাই চেন বললাম, যে ডিবাপির মাংস সাপ্লাই কোথায় হচ্ছে, বা ধরুন আপনি একটা একটা অর্ডার পেলেন যে ইউরোপে আপনাকে আম পাঠাতে হবে, হিমসাগর আম পাঠাতে হবে, তো তখন আপনি কি করবেন? আপনি কি রোজ বাজারে বেরিয়ে হিমসাগর আম খুঁজবেন? আপনার ডেলিভারি ক্যান্সেল হয়ে যাবে, কারণ বিদেশ আপনি যেই দেশ থেকে অর্ডার পান, সে ধরুন ফ্রান্স থেকে পেলেন, সুইজারল্যান্ড থেকে পেলেন, ইটালি থেকে পেলেন, স্পেন থেকে পেলেন, তারা কিন্তু একটা নির্দিষ্ট কোয়ালিটি এক্সপেক্ট করবে। তো আপনি আপনার যদি কোনোই আপনার সাপ্লাইয়ের উপর কন্ট্রোল না থাকে, আপনি কোনো দিন হলুদ পেলেন, কোনো দিন সবুজ পেলেন, কোনো দিন লাল পেলেন, কোনো দিন ছোটো পেলেন, কোনো দিন পোকাওয়ালা পেলেন, আপনার তো একটা কন্ট্রোল দরকার।
তো সে কন্ট্রোলটা আপনি করবেন কীগুলো, তাহলে আপনাকে প্রথমে কিছু ঠিক করতে হবে, এই বাগানের আমগুলোই নেব। তাহলে মালিকের সঙ্গে আপনি কথাবার্তা বলবেন যে সে কীভাবে আমের ফলন করছে ঠিকঠাক করে। আপনি যদি বায়োম্যাঙ্গো করতে চান তাহলে যেন ওই কীটনাশক ব্যবহার না করে। এই ব্যাপারগুলোর উপর একটা কন্ট্রোল করলে কি আপনার যে আমগুলো তৈরি হচ্ছে তার উপর একটা কন্ট্রোল থাকবে। তারপর তো আপনার আপনাকে সর্টিং এগুলো করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল। সেগুলো কিন্তু দেখুন একই জিনিস কিন্তু ফুটবলারের ক্ষেত্রে আপনাকে ইনিশিয়ালি যে একটা কোর্স, একটা বেস এডুকেশন সিস্টেম এগুলো করতে হবে। তারপর যে ঝাড়াই বাছাইয়ের বেলাটা, যেটা আপনার ওই ইভ্যালুয়েশন সিস্টেম, পাস ফেল, এগুলো তো থাকে। এগুলো আমের ক্ষেত্রেও রয়েছে, আপনার প্লেয়ারের ক্ষেত্রেও রয়েছে। এই জিনিসটা যদি আপনি করতে পারেন, এর জন্য বিশাল বড় যে খরচ লাগবে তা নয়। আমাদের দেশে অন্তত বাংলাতে এলে করাই যায়। দেখুন ভারতের বাকি রাজ্যে হওয়াটা মুশকিল আছে, আমি কারণটা বলেছি রাজনৈতিক কারণে বাকি রাজ্যে হওয়াটা এই মুহূর্তে মুশকিল আছে। তো ঘটনাচক্রে বা ভাগ্যক্রমে এই মুহূর্তে যারা পশ্চিমবঙ্গে যারা রয়েছে ক্ষমতায়, তারা ফুটবলটাকে ব্যবহার করছে বিভিন্ন তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, সরকারি কাজে, রাজনৈতিক কাজে ব্যবহার করছে। তো এইটা হচ্ছে একটা ভালো একটা সুযোগ, কিন্তু এই মানে অন্তত পশ্চিমবঙ্গে এই মডেলটাকে আমরা ইমপ্লিমেন্ট করতেই পারি। তারপর পশ্চিমবঙ্গে এইটা যদি ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট হয়ে সাফল্য আপনার আসবেই। দেখুন এখানে আবার লাক ফ্যাক্টরটা কোথায় কাজ করবে, হয়তো আপনি ধরুন জাস্ট লাস্ট ম্যাচে গিয়ে হেরে গেলেন, কোয়ালিফাই করতে পারলেন না ওয়ার্ল্ড কাপের জন্য, ওরকম অবস্থা, মানে এরকম যে আপনি হংকংয়ের কাছে হেরে যাবেন। লাক তো একটা জীবনে থাকে, কিন্তু পরিকল্পনাটার একটা বড় একটা অংশ থাকে। মানে নিতুরা যেটা করে, মানে কিছুই করবে না, খালি প্রত্যেক বছর হারবে আর লাককে, ভাগ্যকে দোষ দেবে, তা নয়। আপনি ঠিকঠাক করে পরিকল্পনা করলেন, তারপর আপনার ভাগ্য সহায় না হলে, আপনি দেখলেন না তো উজবেকিস্তানের সাথে হেরে গেলেন, লাস্ট মুহূর্তের গোলকে হেরে গেলেন, কান্নাকাটি করলেন, এবারও বিশ্বকাপ যাওয়া হলো না, সেরকম কান্না হবে। কিন্তু এরকম হবে না আমরা বাংলাদেশের কাছে হেরে গেলাম, আমরা প্রথম ধাপেই হেরে গেলাম, সিঙ্গাপুরের কাছে হেরে গেলাম, এরকমটা হবে না। আর ওরকম কাঁদতে কাঁদতে কোরিয়ার কাছে কোনো দিন হারবেন লাস্ট ম্যাচে, কি ইরানের কাছে হারবেন, একবার দেখবেন আপনি টাক করে ঢুকে গেছেন, ওয়ার্ল্ড কাপে ঢুকে গেছেন। সেটাই বলছি, 15 বছর লাগবে না, 20 বছর, এই 25 বছর, সেটা আমরা জানি না। কিন্তু আপনি ঠিকঠাক করে পরিকল্পনা করলে ওই রেঞ্জে চলে যাবেন। তখন ব্যাপারটা হবে একটুর জন্য হলো না রে এই বছর বিশ্বকাপ, এরকম ব্যাপার হবে। ওরকম না যে আপনি প্রথম ধাপে আপনি হারলেন, তারপর আপনি পিআইও, এইআইও, ওসিআই এইসব নিয়ে ব্যতিব্যস্ত থাকবেন। সকলে ভালো থাকবেন।